এসআইআর নিয়ে আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে যে এসআইআর এ কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি হবে। ইতিমধ্যে পশ্চিমবাংলাতে দুজন আত্মঘাতী হয়েছেন, দুজনই সনাতনী হিন্দু। আরো একজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তিনি একজন ধর্মে মুসলিম, তিনি বেঁচে আছেন, আপনার কোচবিহারে বাড়ি। অর্থাৎ এই আতঙ্ক কিন্তু আপনাদের মধ্যে কেন, মানুষের মধ্যে কিন্তু কাজ করছে। নির্বাচন কমিশনার বলছেন যে এসআইআর কোনো আতঙ্কের কারণ নয়। এসআইআর হলো ভোটার লিস্ট, যে আপনারা যে ভোট দেন বা আমরা যে ভোট দিই সেটা সংশোধনের একটা কাজ চলছে। অর্থাৎ যারা মৃত ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ যাবে। বিজেপি একই কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্ট বা কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল তারা বলছে, এবং বাঙালি শিক্ষিত মানুষের অনেকেই বলছেন যে এসআইআর একটা আতঙ্কের কারণ, কারণ আবার লাইনে দাঁড়াতে হবে, আবার কাগজ দেখাতে হবে। কিন্তু লাইনে কাদের দাঁড়াতে হবে না, কাদের কাগজ দেখাতে হবে না, আর কাদের কি কাগজ দেখাতে হবে, আমরা যতটা ইনফরমেশন বা যতটা তথ্য পেয়েছি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনি উপকৃত হলে ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দেবেন। প্রথমত শুনুন, প্রথমত একটা খুব সহজভাবে ভাবুন, এটা একটা ক্লাস হচ্ছে, খুব সহজভাবে জেনে নিন। 2002 সালের ভোটার লিস্ট, হ্যাঁ 2002 সালের ভোটার লিস্ট, সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই, কোনো কাগজপত্র ডকুমেন্ট কিছু দেখাতে লাগবে না। কিন্তু যদি 2002 সালে আপনি ভোটার না হয়ে থাকেন বয়সের কারণে বা কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে আপনার বাবা বা মা এই দুজনের 2002 সালের ভোটার লিস্টে নাম লাগবে। তাহলে সমস্যা মিটে গেল, তাহলেও আপনাদের কোনো কাগজপত্র লাগছে না, কোনো ফর্ম ফিল আপ করতে লাগছে না। এখন আপনাকে খুঁজতে হবে যে 2002 সালে আপনার বাবা এবং মায়ের নাম আপনার ভোটার লিস্টে আছে কিনা, বা যদি আপনার থাকে আর কোনো সমস্যা নেই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা বড় প্রশ্ন আমাদের কাছে আসছে, এই উত্তর এখনো আমাদের কাছে নেই। আমরা কোনো বিশেষজ্ঞ বা বিশিষ্টদের কাছে এই উত্তর পেলে অবশ্যই পাবো, সেই ভিডিও আপনাদেরকে করে দেখাবো। সেটি হলো যে যদি নামের বানান ভুল হয়, স্পেলিং ভুল হয়, সেক্ষেত্রে কি হবে। আমরা যতদূর খবর পেয়েছি বিহারে কিন্তু সেক্ষেত্রে অনেকাংশে সমস্যা হয়েছে। এখন বাংলার ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আপনারা অযথা আতঙ্কিত না হয়ে আপনার এলাকার যিনি পঞ্চায়েতের মেম্বার, যিনি পঞ্চায়েতের প্রধান, বা আপনার বিধায়কের যে বা এমপি মানে সাংসদের যে অফিস বা বিধায়কের যে অফিস আছে, সেখানে যারা থাকেন তাদেরকে গিয়ে বলুন, আপনি যদি আপনার স্মার্টফোনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এটি খুঁজে না পান, সেক্ষেত্রে কোনো পয়সা খরচ করে অন্য কোনো দোকানে কম্পিউটারে করতে হবে না। যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বলুন, তারা করে দেবে। আপনার এই বিপদের দিনে অবশ্যই আপনার এই সহযোগিতা করবে। তা না করলে আপনার পঞ্চায়েত অফিস বা আপনার মেম্বারের বাড়ি বা পঞ্চায়েত প্রধানের বাড়ি বা বিধায়ক বা এমপির বাড়ি বা তার অফিস, সেখানে গিয়ে দেখবেন অফিসে একটা নির্দিষ্ট সময় থাকে, সেখানে অনেকেই থাকেন, তারা বিভিন্ন রকম সই সাবুত বা বিভিন্ন সমস্যার সমাধান তারা করে দেন, কথা শোনেন, তাদেরকে গিয়ে বলুন, তারা আপনার সেই লিস্ট বের করে দেবে। এবার আমি বিষয়ে আসি, যদি 2002 সালে আপনারও নাম নেই, আপনার বাবা মায়েরও নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যাবে না। আরো 12টা ডকুমেন্ট কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। সেই 12টা ডকুমেন্ট আপনাদেরকে এক এক করে আপনাদেরকে বলছি, খুব ভালো করে একটা পেন বা খাতা নিয়ে পাশে বসুন, নোট করে নিন। আর হ্যাঁ, বিএলআরও যে আপনার বাড়িতে, বুথ লেভেল অফিসার, তিনি কিন্তু আপনার বাড়িতে যাবেন, সবার বাড়িতে বাড়িতে যাবেন। একবার নয়, আমরা যেটা শুনছি 3বার করে নাকি যাবেন। তাহলে সমস্যা, আতঙ্কিত হওয়ার খুব কারণ নেই। হ্যাঁ, ভয় আতঙ্ক গরিব মানুষ যারা তাদের হবে, যারা বাংলাদেশ থেকে এসছে তাদের হবে, যাদের কাছে আপনার বৈধ কাগজপত্র নেই, জমি জমার কাগজ নেই, তাদের আতঙ্কিত হওয়ার একটা কারণ সত্যিই রয়েছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখুন, আপনি যদি ভারতবর্ষের যে কোনো রাজ্য, যে কোনো জেলা, যে কোনো জায়গার যদি বাসিন্দা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বাবা নিশ্চয়ই, বাবা হোক, দাদু হোক, আপনার মানে কি বলবো, জেঠু বা কাকু বা চাচু, যেই বলুন না কেন, দেখুন তার নাম ভোটার লিস্টে আছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু সেটা আপনার কাজে লাগবে। অযথা আতঙ্কিত হবেন না, কাগজপত্রগুলো রেডি করুন, কারণ এসআইআর হচ্ছে। রাজ্যের শাসক দল বলেছিল এসআইআর হতে দেব না, মানি না। কেন্দ্রেও তারা, কংগ্রেস সহ সব দল তারা বলেছিল এসআইআর মানছি না, মানবো না। কিন্তু কি করবেন, নির্বাচন কমিশনার লাগু করে দিয়েছে, এখন এসআইআর এ আপনার কাগজ দেখাতে হবে। আপনি কাগজ না দেখালে আপনার ভোটার
তালিকা থেকে নাম কেটে যাবে। আর আপনি ভোট না দিতে পারলে আপনি এই যে 26-এর ভোট আসছে, আপনি ভোট দিতে পারবেন না, আপনার পছন্দের দলকে ভোট দিতে পারবেন না, অপছন্দের রাজনৈতিক দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবেন না। তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি। প্রথম যে কাগজপত্র ডকুমেন্টটা লাগবে বলছে সেটা হলো সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। মানে আপনি যদি কোনো সরকারি চাকরি করেন বা কোনো রকম সরকারি কোনো রকম এলআইসি আছে বা এই ধরনের কোনো কাগজপত্র, সেই নথি হলেও কিন্তু চলবে। তবে আমার এই ভিডিও যারা দেখছেন নিশ্চয়ই যারা শিক্ষিত সচেতন মানুষ তারা হয়তো অনেকেই কাগজপত্র ঠিক করে ফেলেছেন, কাগজ জোগাড় করে ফেলেছেন, কিন্তু আমার এই ভিডিও একদম সাধারণ নিডি গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা দেখছেন, আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে কাজে লাগবে। যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে সরকারি ওই এলআইসি বা আপনি সরকারি যদি চাকরি করেন বা আপনার পরিবারের কেউ করে সেক্ষেত্রে সেটা লাগবে। বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্টটাও কিন্তু অনেক বড় ডকুমেন্ট। পাসপোর্টও যদি থাকে তাহলেও কিন্তু আপনার এসআইআর এর নাম উঠে যাবে। আমি 4টে ডকুমেন্টের নাম বললাম। যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি পড়াশোনা করেন, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট হোক, ক্লাস 8 পাস হোক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করেছেন, এই ধরনের কোনো শিক্ষাগত যদি সার্টিফিকেট কোনো বোর্ড যেহেতু বলছে সম্ভবত মাধ্যমিক থেকেই ওরা সেটা নথিবদ্ধ করবে, কারণ 8 পাস সার্টিফিকেটও অনেক ভুয়া বা ইত্যাদি হয়, কিন্তু সেক্ষেত্রে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো ভুয়া হওয়ার চান্স নেই বললেই চলে। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল্য কারোর দেওয়া। ওই যে আপনি যে স্থায়ী বাসিন্দা তার যে সার্টিফিকেট, মানে জেলা শাসক বা তার সমতুল্য কেউ যদি আপনার সেই সার্টিফিকেট দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বনপালের সার্টিফিকেট, এটা আমি বুঝতে পারিনি, পরের ভিডিওতে বলে দেব। কাস্ট সার্টিফিকেট মানে এসটি এসসি ওবিসি যে সার্টিফিকেট গুলো হয়। এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ, যেখানে প্রযোজ্য আর কি। এনআরসি মানে যারা ওপার বাংলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে আবেদন করেছিলেন, নাগরিকত্ব পেয়েছেন, এনআরসির যে সার্টিফিকেট সেটা যদি আপনাদের থাকে। পারিবারিক রেজিস্ট্রার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, সরকার প্রদত্ত জমি বাড়ির নথি, দলিল বা পর্চা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। তবে এখানে কিন্তু আধার কার্ড এলো না। যে আধার কার্ড মানুষকে দীর্ঘদিন লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড তৈরি করলো, সেই আধার কার্ড এখানে ভ্যালিড নেই। প্যান কার্ড ব্যাংকের ক্ষেত্রে লাগে, এখানে ভ্যালিড নেই। ভোটার কার্ড তো ছেড়ে দিন, ভোটার কার্ডে মানে যা ছিল গত মঙ্গলবার পর্যন্ত সব ক্যান্সেল, নতুন করে ভোটার লিস্ট মানে তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সও কিন্তু এখানে লাগছে না, মানে ভ্যালিড নয়। মানে এখানে তো যে 12টা নথি সেখানে কিন্তু বলেনি। অর্থাৎ সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা, মানে আপনি যদি স্থায়ী বাসিন্দা হন কিন্তু 2002 সালে আপনার নাম নেই বা আপনার পরিবারের নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার জমির দলিল বা জমির পর্চা সেটাও কিন্তু কাজে লাগবে। অযথা আতঙ্কিত হওয়ার কিন্তু কারণ নেই। দেখুন কাগজপত্রগুলো ঠিক করে নিন, কারণ এই রাজ্য সরকার বলেছিল ওয়াকফ আইন এখানে লাগু হবে না, হয়ে গেল। উমিদ পোর্টালে এখন নাম তুলতে হচ্ছে যাদের ওয়াকফ সম্পত্তি আছে। হ্যাঁ, হাজার হাজার বিঘা ওয়াকফ সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, মানে এই আইনের ফলে ক্ষতিগ্রস্ত হলো বলে অনেকে মনে করছেন। অন্য দিক থেকে দেখুন, রাজ্য সরকার বলেছিল বা সবাই বলেছিল এসআইআর হতে দেব না, এসআইআরও লাগু হয়ে গেল। অর্থাৎ সাধারণ মানুষ এখন আর মিটিং মিছিল প্রতিবাদের জায়গা খুব বেশি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। এখন যেটা করার সেটা হলো কাগজপত্রগুলো ঠিক করতে হবে, আর ঠান্ডা মাথায় আপনাকে বিএলআরও কে এই বিষয়গুলো দিলে আপনার নাম নথিভুক্ত হবে। এরপরে যদি কোনো রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনার কোনো যদি চক্রান্ত বা খারাপ উদ্দেশ্য তাদের থাকে, আমরা তো জানি না, যদি কোনো খারাপ উদ্দেশ্য বা চক্রান্ত থাকে সেক্ষেত্রে আপনার আমার কিচ্ছু করার নেই, তারপরে আবার প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, কিন্তু এখন আপনাকে ঠান্ডা মাথায় এই কাগজপত্রগুলো কিন্তু তুলে রাখতে হবে। আবারও একবার আপনাদেরকে বলছি, কয়েকটা সূত্র থেকে যে বিষয়গুলো পেয়েছি, আমি 12টা ডকুমেন্ট 11টা বললাম, আরো একটা সূত্র থেকে আপনাদেরকে আরো খোলামেলা বলছি। যদি 2002 সালে আপনার বা আপনার বাবা মায়ের নাম থাকে, কোনো কাগজ লাগবে না, নাম অটোমেটিকলি উঠে যাবে। যদি এগুলো না থাকে সেক্ষেত্রে যে 12টা কাগজ লাগবে, নির্বাচন কমিশনার বলছে সেই 12টা কাগজ আরো একবার শুনে নিন।
অন্য একটা সূত্র মারফত বলছি, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী হলেও তার পরিচয় প্রাপ্ত। আপনার নামে 1987 সালে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট বা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি গ্রাহ্য হবে। ভালো করে নথিভুক্ত করে নিন, লিখে নিন একটা খাতা পেন নিয়ে, বারবার শুনবেন। 3 জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 4 ভারতের পাসপোর্ট, ভারতের পাসপোর্ট, বৈধ পাসপোর্ট হতে হবে কিন্তু। 5 মানে ধরুন পাসপোর্ট আপনার ডেট ফেল হয়ে গেছে, এমন হলে চলবে না। 5 স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। এর আগে আমি বলেছিলাম 8 পাস কিন্তু এখানে যা দিচ্ছে হবে না, মাধ্যমিকের সার্টিফিকেট। 6 রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আগে বললাম যে জেলা শাসক বা তার সমতল, মানে এটা মনে হয় মেম্বার অফ পার্লামেন্ট, ওটা সাংসদের হলেও হবে। বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র, এর আগে যেটা বলতে পারছিলাম না 7 নম্বর পয়েন্ট সেটা। বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8 ওবিসি, এসটি, এসসি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, এর আগে বলেছি একই সূত্র, একই কথাই বলছে। 9 জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি যেখানে চালু হয়েছে, যে রাজ্যে, সেখানে যে রাজ্যে এনআরসি অলরেডি চালু হয়েছে, যেমন আসাম বা আর যদি কোথাও হয়ে থাকে, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি সেই কাগজও কিন্তু গ্রাহ্য পাবে, মানে 9 নম্বর হলো। 10 রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সেটাও কিন্তু গ্রাহ্য। 11 সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা, অর্থাৎ আগের যে আপনাদের মানে সূত্রে বলেছিলাম, একই সূত্রে একই রকম কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবার বিষয় হলো যে তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হলো। এবার এই এসআইআর নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমরা চেষ্টা করব যে এই মন্তব্য বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের থেকে জেনে নিয়ে সরাসরি ইন্টারভিউ নেব, আর না হলে তাদের থেকে জেনে নিয়ে অন্তত আপনাদেরকে জানিয়ে দেব। এই বিপদের দিনে, এই আতঙ্কের দিনে আমরা ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সর্বদা আপনাদের পাশে আছি। দেখুন, ফোন করলে অনেক সময় বিরক্ত বোধ করি, কারণ ইন্টারভিউ করছি বা অফিসে রয়েছি বা কাজ করছি বা রাস্তায় রয়েছি, বারবার একজন ফোন করলে তো আর একবার করে না, 10 বার ফোন করছে। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা মন্তব্য করুন, সেই মন্তব্যগুলো আমরা স্ক্রিনশট নেব, সেই স্ক্রিনশটগুলো নিয়ে আমরা বিশেষজ্ঞ আইনজীবী সহ যারা এগুলো নিয়ে কাজ করছেন, জানছেন, তাদেরকে আমরা এগুলো নিয়ে জিজ্ঞাসা করব, বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, সেখানেও সেই হোয়াটসঅ্যাপের সেই আপনার প্রশ্ন নিয়ে আমরা উত্তর জানার চেষ্টা করব, নিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন এসআইআর কি বলছে, 2002 সালেও কিন্তু এই এসআইআর হয়েছিল। একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো, তারপর আরো কিছু তথ্য আপনাদেরকে দেব। এসআইআর মানে বাড়ি বাড়ি গিয়ে মানে সমীক্ষা, খুব ভালো কথা, হোক না, সেটা নিয়ে এত মাতামাতির কি আছে। 2002 সালেও এসআইআর হয়েছিল, কাকপক্ষীও জানতে পারেনি। আপনারা জানতেন এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল? বলুন তো, কেউই জানতো না। রাজনৈতিক নেতাদের মতো ছট পুজোর অভিনন্দন জানিয়ে তৎকালীন নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্সও করেননি। সেবার স্পেশাল কথাটাও ছিল না, অর্থাৎ এসআইআর ছিল না, আইআর ছিল। এবার যুক্ত হয়েছে ফারাক, এতটুকুই। কিংসুক প্রামাণিক, সিনিয়র সাংবাদিক কিংসুক প্রামাণিক, তিনি লিখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা। তিনি লিখছেন, নিজেকে অবিশ্বাস করব ভাবিনি, সাবধানের মার নেই, তাই হুমড়ি খেয়ে পড়লাম নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে। অফিসে সাংবাদিক সহকর্মী সাইটটি খুলে আমার লোকসভা, বিধানসভা, পৌর, ওয়ার্ড পেরিয়ে পাড়ার বুথ পর্যন্ত পৌঁছে দিল। সামনে 2002 সালের ভোটার তালিকা, ভয়ে ভয়ে ক্লিক করলাম, ওই তো আমার নাম, পরিবারের সবার নাম, ঘাম দিয়ে যেন জ্বর চলে এলো। তাহলে বেনাগরিক হয়ে যায়নি, চিন্তা নেই। আমাদের সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টকেই গেজেট বলা হতো। ফল প্রকাশের পর যিনি সেটি হাতে নিয়ে স্কুলের কাছে আসতেন তাকে সবাই ঘিরে ধরত। আগে ফল জানতে হুড়োহুড়ি, পরীক্ষার্থীদের মুখে চাপা টেনশন, তাদের বাবা মায়ের চোখে উৎকণ্ঠা, কি হয়, শেষ পর্যন্ত রেজাল্ট শুনে স্বস্তি। যে এমন ডিভিশন পেত তেমনি, যে যেমন ডিভিশন পেত তেমনি দক্ষিণা চাইতো গেজেট বাহক, খুশি মনে সবাই দিয়ে দিত। আমি তেমন স্বস্তি পেলাম তালিকায় নিজের নাম দেখে। বন্ধু সাংবাদিকটি 1 কাপ চা দিয়েই খুশি।
নাম আছে দেখে যেন যুদ্ধ জয়, মানে আমার এসআইআর এ নাম আছে, 2002 সালে নাম আছে, এও মনে হলো নাম থাকবে নাই বা কেন, নিজের প্রতি এত অবিশ্বাস কেন হয়ে পড়েছিলাম। সাংবাদিক দাদা লিখছেন আর কি, এদেশীয় আমরা 7 পুরুষের ভিটে বললেই হবে আমাদের ভোটের অধিকার নেই, মামদোবাজি নাকি? মনের আর দোষ কি? সাধারণ মানুষকে কনফিউজ করেই চলছে কেন্দ্রের সরকার একের পর এক পদক্ষেপ। একটি সুস্থ সরকারের কাজ কি? ন্যূনতম লক্ষ্য মানুষের অধিকার সুরক্ষিত রাখা, নাগরিক পরিষেবার সুযোগ সবাইকে দেওয়া, অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করা, স্কুল কলেজ ঠিকঠাক চলার ব্যবস্থা করা, চাকরি কর্মসংস্থানের পথ তৈরি রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। দুর্ভাগ্য আমাদের দেশের সরকার মাঝে মাঝেই সাধারণ মানুষের রক্তচাপ বাড়িয়ে দেয়। কে লিখছেন বলুন তো? যিনি লিখছেন তিনি একজন সনাতনী হিন্দু। যদিও আগে এইসব দেখা হতো না, একজন সাংবাদিককে সাংবাদিকের চোখে দেখা হতো। আগে 2014 সাল বিজেপি ক্ষমতায় আসার আগে অনেকেই বলেন একজন আইনজীবীকে আইনজীবীর চোখে দেখা হতো, একজন শিক্ষককে শিক্ষকের চোখে দেখা হতো, একজন টিচার তাকে টিচার মানে শিক্ষকের মানে টিচারের চোখেই দেখা হতো, একজন ব্যাংকের কর্মচারী তাকে সেভাবেই দেখা হতো, একজন পুলিশ তাকে পুলিশের চোখে দেখা হতো। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীরা যেভাবে, পুলিশ তার ধর্ম দেখা হচ্ছে, রাজনৈতিক নেতা তার ধর্ম দেখা হচ্ছে, ডাক্তার তার ধর্ম দেখা হচ্ছে, ধর্ষক তার ধর্ম দেখা হচ্ছে, ক্রিকেট প্লেয়ার তার ধর্ম দেখা হচ্ছে। ভাবুন, মোহাম্মদ সিরাজ তার মানে সে পাকিস্তানের সঙ্গে ভালো খেলবে না, মন দিয়ে খেলবে না, আশ্চর্য ব্যাপার। মোহাম্মদ শামি তার মানে পাকিস্তানের বিরুদ্ধে তার ওই আগুন বোলিং করবে না, সে একটু মনে হয় মানে অনেক বিজেপি আরএসএস এর সমর্থকরা এমন মন্তব্য করেন, এমন কথা বলেন, দুঃখ দেয়, যেটা মনে ব্যথা দেয়। একজন শিখ পুলিশ অফিসার শুভেন্দু অধিকারী তাকে খালিস্তানি না কি বলে দিলেন, জানিয়ে বিতর্ক হলো। বারবার এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আগে ছিল না। আর যিনি এই লেখাটি লিখছেন, যার লেখা আমি সংবাদ প্রতিদিন ডিজিটালে পড়ছি, তিনি হলেন কিংসুক প্রামাণিক। নানা মোড়কে শুধু অধিকার করার চোখ রাঙানি, বাবার বার্থ সার্টিফিকেট আছে কিনা আমি জানবো কি করে? বলতে তো পারবে ব্রিটিশ ভারতের সরকার, কে বোঝাবে তাদের? নাগরিকত্ব সংক্রান্ত খোঁড়া ঝুলেই আছে, কখনো এনআরসি, কখনো সিএ, এখন এলো এসআইআর। লক্ষ্য করে দেখুন, সব আসে ঠিক ভোটের আগে, উদ্দেশ্য ভোট আর ভোট। বহু মানুষ ভোট পেয়ে যায়, এই বুঝি ভোটের লিস্ট থেকে নাম কেটে গেল, আধার কার্ড বাতিল হয়ে গেল, রেশন কার্ড কেড়ে নেওয়া হলো। 1 বছর আগে লোকসভা নির্বাচন হয়ে গেল, 64 কোটি মানুষ ভোট দিল, আমিও দিলাম, আমার ভোটে একজন সাংসদ নির্বাচিত হলেন, 543 জন সাংসদ জিতে এলেন, সরকারি দলের নেতা প্রধানমন্ত্রী হলেন, বিরোধী দলের বেঞ্চ তৈরি হলো, গঠিত হলো ভারতীয় গণতন্ত্র স্তম্ভ লোকসভা। যারা ভোট দিয়েছিল তাদের সবার নাম ভোটার লিস্টে ছিল, অথচ এখন বিধানসভা ভোটের মুখে বলা হচ্ছে সেই ভোটার তালিকা শেষ কথা নয়। 2002 সালের তালিকা যদি নাম না থাকে তাহলে তুমি ভোটার নও, তাহলে তো দিল্লি সরকারটাই বৈধ নয়, তিনি বলছেন। এখন আরো অনেক বড় লেখা, সম্পূর্ণ লেখা পড়ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। এখন বিষয় দেখুন, বিষয়টা ভালো করে আপনারা ভাবুন। আমাদের কতগুলো কার্ড আছে আমার যে মনে পড়ছে, প্যান কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, আমার মোটামুটি 6টা মনে পড়লো, আরো অনেকগুলো নিশ্চয়ই আছে। আবার হ্যাঁ, মতুয়া কার্ড করে দিয়েছে নাকি, সেই মতুয়া কার্ডও এখানে নেই। মানে মতুয়া ভাইরা যারা বাংলাদেশ থেকে এসছেন, তারা যে মতুয়া কার্ড ওই 100 টাকা না 50 টাকা দিয়ে বানিয়েছিলেন, শান্তনু ঠাকুর করে দিয়েছিলেন, সেটাও কিন্তু এখানে নেই। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, আমি তো ভারত সরকারের কাছে দাবি তুলবো, একটা কার্ড হোক, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। কেন? একজন ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে, তার ভোট নিয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে, আপনার নির্বাচিত সরকার রাজ্যে এবং কেন্দ্রে রয়েছে, সেই সরকারকে যারা ভোট দিয়েছে এক কথায় তারাই নাগরিক। এখন বিজেপি আরএসএস এর অনেক বন্ধুরা বলবেন যে অনেক ভুয়ো ভোটার তো আছে। ভুয়ো ভোটার আপনারা দেখুন না, যারা আছে বাদ দিন, মৃত ভোটার, ভুয়ো ভোটার, কিন্তু তার জন্য আলাদা করে ঘোষণা করে এসআইআর, মানুষ আতঙ্কে, মানুষ ভয়ে, মানুষকে বাদ দিয়ে তো আপনাদের সরকার নয়, তাই না? মানুষ ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছে, সেই জনগণ আজকে বারবার লাইনে দাঁড়াবে। একবার নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে দিলেন, বললেন কালাধন ওয়াপাস আসবে, মানে ফিরিয়ে আনবেন, 15 লক্ষ টাকা করে মানুষের ভারতবাসীর অ্যাকাউন্টে দেওয়া হবে, 15 টাকা করে কেউ কারোর অ্যাকাউন্টে এখনো পায়নি। তারপরে নোটবন্দি চলে গেল, জিএসটি, তারপর একের পর এক
সরকার মানে যদি এরকম সাধারণ মানুষকে বিপদে ফেলে, বিপদই তো, মানুষকে যদি কাজ কাম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আতঙ্কে থাকতে হয়, চিন্তায় থাকতে হয়, লাইনে দাঁড়াতে হয়, ডকুমেন্ট কাগজপত্র রেডি করতে হয়, কাগজপত্র যদি করতেই হয় সরকার করে দিক, সরকার ডকুমেন্ট রেডি করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিক। বর্ডারের দায়িত্বে বিএসএফ, তাহলে সেই বর্ডার পেরিয়ে যদি কোনো অনুপ্রবেশকারী চলে আসে সেক্ষেত্রে বিএসএফ বা কেন্দ্র সরকারের এটা দায়িত্ব নিতে হবে। কেন বারবার এই যে প্রচার করে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা? আমি তো একজন ডাক্তারবাবুকে ধরেছিলাম, আমি একজনের ইন্টারভিউ নিচ্ছি, একজন ডাক্তারবাবু এসে তিনি বললেন যে ওদিকে প্রচুর রোহিঙ্গা আছে। তো আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু চলুন আমিও আপনার সঙ্গে ক্যামেরা অন করে লাইভ অন করে যাব শর্ট লেগে। ডাক্তারবাবু যেতে রাজিই হলেন না। আসলে এরা কিছু বিভেদকামী রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে, কিছু গদি মিডিয়া, দালাল মিডিয়া, ফেক মিথ্যা মিডিয়া, ব্যবসায়ী মিডিয়া, তাদের আপনার নিউজ চ্যানেলে অনুষ্ঠান দেখে এদের মাথাগুলো সব খারাপ হয়ে গেছে মানুষের, অনেক মানুষের। তারা সব চারিদিকে রোহিঙ্গা দেখতে পাচ্ছে। আরে ভাই, রোহিঙ্গারা বাংলা বলতে পারে না, রোহিঙ্গারা হিন্দি বলতে পারার কথা নয়, রোহিঙ্গারা তাদের একটা নিজের ভাষায় কথা বলে। আমাদের আশপাশে তো এমন দেখতে পাইনি। আপনারা দেখতে পেলে কেন পুলিশ প্রশাসনকে জানাচ্ছেন না? বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি গতকাল পোস্ট করেছেন যে এসআইআর ঘোষণার পরে আর ওই কোন নিউ টাউন রাজারহাট এলাকায় নাকি ওই যে গাড়িতে করে ময়লা বয়, জমাদারের কাজ করে, বিভিন্ন কাগজ কুড়া ইত্যাদি, তাদের নাকি দেখা যাচ্ছে না, কমে গেছে। তো তার বক্তব্য যে তারা সব পালিয়েছে বা ঘরে ঢুকে গেছে। আর একজন নিচে মন্তব্য করেছে, আরে ভাই ছট পুজো চলছে, এরা সব বেশি বিহারি, সব বিহারে চলে গেছে। মানে ভাবুন মানুষকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তাই অযথা আতঙ্কিত, ভয়, আপাতত আন্দোলন না করে এখন কাগজপত্রগুলো ঠিক করে নিন। আর সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ, এসডিপিআই, ডাব্লিউপিআই যারা আছেন, আপনাদের পার্টি অফিসগুলো এক একটা ক্যাম্প বানিয়ে দিন। কিছুদিন পার্টি অফিসের অন্যান্য কর্মসূচি বন্ধ রাখুন। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের ভোটার লিস্ট, তার যে নাম আছে 2002 সালে, তার পরিবারের নাম আছে, এগুলো তাদেরকে দিন। যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের কাস্ট সার্টিফিকেট করে দিন। যাদের জমি জমার গন্ডগোল কিন্তু জমি আছে বাপ ঠাকুরদাদের নামে, তাদের জমি জমাগুলো ঠিক করে দিন। কিন্তু বিপদ হলো মতুয়াদের, বিপদ হলো নমশূদ্র, রাজবংশী এবং গরিব মুসলিম আদিবাসীদের। বিপদ তাদের। আজকে সুন্দরবনের দুর্যোগ আপনারা জানেন, বারবার আইলা লাইলা সহ বিভিন্ন রকম আপনার দুর্যোগ এসছে, তখন তারা কাগজপত্র ঠিক করে রাখতে পেরেছে বলে আমার মনে হয় না। বাড়ি হারিয়ে দিয়েছে, সন্তান হারিয়ে দিয়েছে, মারা গেছে, পরিবার পরিজন সর্বস্ব হারা হয়ে গেছে, কাগজপত্রটা কি করে রাখবে? তাই যারা প্রকৃত ভারতীয় নিশ্চয়ই তাদের কাছে কাগজ কোনো না কত কিছু থাকবে। এই 12টা ডকুমেন্টের মধ্যে 11টা ডকুমেন্ট বলেছি, আর একটা হলো 2002 সালের ভোটার লিস্টের নাম। এগুলো জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক সব কিছু দ্বন্দ্ব ভুলে, সব কিছু নির্বিশেষে মানুষের সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। আপনারটা ঠিক হয়ে গেছে, এবার আপনার পরিবারেরটা, অন্যজনেরটা দেখুন। সব হয়ে গেছে, এবার প্রতিবেশীরটা দেখুন। প্রতিবেশী হয়ে গেছে, একটু দূরে, যেভাবে পারবেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করুন। আর 2026 সালে যারা আপনাদেরকে বারবার বিপদে ফেলছে, যারা আপনাদের বিরুদ্ধে বারবার চক্রান্ত করছে, যারা বাঙালিকে বারবার হেনস্থা করে লাইনে দাঁড় করাচ্ছে, 2002 সালের এই কাগজ এবং আরো 11টা ডকুমেন্ট, এগুলো আপনারা নির্দিষ্ট করে ঠিক করে যত্ন করে রাখুন। ভোটার লিস্টে নাম তুলুন, আর নাম তুলতে সহযোগিতা করুন। যাদের নাম উঠে গেছে বা উঠে যাবে, আপনারা সহযোগিতা করুন। আর 2026 সালে একদম বোতাম টিপে, যে রাজনৈতিক দল আপনাকে বিপদে ফেলছে বারবার, যে রাজনৈতিক দল বারবার মিথ্যা প্রচার করছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে মিথ্যা প্রচার করছে, গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষকে, বাঙালি ভারতীয়দেরকে বিপদে ফেলছে, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে, তাদের বিরুদ্ধে সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল যে দল আপনার মনে হবে আপনার এলাকায় যে দল শক্তিশালী, তাদেরকে হারাতে পারবে, যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করে আপনাদের লাইনে দাঁড় করায়, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হন। জয় হিন্দ, জয় বাংলা।